এমন একজন রাজপুত্রের কথা ভাবা যাক, যিনি নিজের সবকিছু হারিয়েছেন, নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু তারপরও হাল ছেড়ে দেননি। আজকের এই এপিসোডে আমরা জানব সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের অবিশ্বাস্য এক কাহিনী, যিনি বলতে গেলে ছাই থেকে উঠে এসে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এটাই কিন্তু বাবরের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। কিভাবে একজন রাজ্যহারা নির্বাসিত রাজপুত্র একেবারে শূন্য থেকে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠলেন? আসলে তার এই পুরো যাত্রাটাই ছিল ভাগ্য, দুর্দান্ত রণকৌশল আর অসম্ভব দৃঢ় সংকল্পের এক অবাক করা মিশ্রণ। চলুন এই অবিশ্বাস্য গল্পের ভেতরে ঢোকা যাক। বাবরের গল্পটা শুরুই হয় কিন্তু হারানো আর সংগ্রামের মধ্যে দিয়ে। মধ্য এশিয়ার এক ছোট্ট রাজ্যের সিংহাসন থেকে তাকে বিতাড়িত হতে হয়েছিল, আর এক রাজ্যহীন রাজপুত্র হিসেবে তার সেই যাত্রায় কিন্তু তার ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তিটা গড়ে দিয়েছিল। একবার ভাবুন তো, মাত্র ১২ বছর বয়সে একটা রাজ্যের শাসক। ফারগানার সিংহাসনে তিনি বসেছিলেন ঠিকই, কিন্তু রাজনৈতিক চক্রান্ত আর কাছের মানুষদের বিশ্বাসঘাতকতার কারণে খুব দ্রুতই সবকিছু তার হাতছাড়া হয়ে যায়। একজন কিশোরের জন্য নিজের রাজ্য, নিজের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার ধাক্কাটা যে কতটা ভয়াবহ ছিল তা তার সারাটা জীবনকে প্রভাবিত করেছিল। রাজ্য হারানোর পর বাবরের জীবনে যে অধ্যায়টা শুরু হয় সেটা ছিল আরও অনেক বেশি কঠিন। নির্বাসনের এই দিনগুলোই তাকে একজন সাধারণ রাজপুত্র থেকে এমন একজন নেতায় পরিণত করেছিল যার চোখ স্থির হয়েছিল বহু দূরের হিন্দুস্থানের উপর। এই নির্বাসনের সময়টা বাবর কিন্তু শুধু টিকে থাকার লড়াই করেননি, বরং নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন। তিনি প্রায় যাযাবরের মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, নিজের রণকৌশলকে আরও ধারালো করেছেন, আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি অনুগত এক ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন। তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন ফারগানা ফিরে পাওয়ার স্বপ্ন হয়তো আর সত্যি হবে না, কিন্তু একটা নতুন আরও বড় স্বপ্ন দেখার সময় এসে গেছে। আর ঠিক এখানেই বাবরের জীবনের মোড়টা ঘুরে যায়। মধ্য এশিয়ার রুক্ষ প্রান্ত ছেড়ে তার নজর পড়ে দক্ষিণ পূর্বে, মানে হিন্দুস্তানের উর্বর ভূমির দিকে। তিনি শুনেছিলেন এখানকার বিপুল সম্পদ আর অফুরান্ত সম্ভাবনার কথা, আর তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজের ভাগ্য তিনি এখানেই নতুন করে করবেন। এবার আসা যাক সেই মুহূর্তের কথায়, যে মুহূর্তটা শুধু বাবরের ভাগ্যই নয়, পুরো ভারতের ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। পানিপথের যুদ্ধ, যেখানে এক নির্বাসিত রাজপুত্র মুখোমুখি হয়েছিলেন দিল্লির বিশাল সালতানাতের। মানে লড়াইটা ছিল একেবারেই অসম। একদিকে সুলতান ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যের এক বিশাল বাহিনী, যাদের মূল শক্তি ছিল ঘোড়া আর বিশাল বিশাল যুদ্ধহস্তি, আর অন্যদিকে বাবরের মেরে কেটে হাজার দশেকের এক সুশৃঙ্খল সেনাবাহিনী। কাগজে কলমে বাবরের জেতার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু তার হাতে এমন এক তুরুপের তাস ছিল যা লোদির কল্পনাতেও ছিল না। আর এটাই ছিল বাবরের সেই তুরুপের তাস, ফিল্ড কামান। এর আগে ভারতীয় উপমহাদেশের কোনো যুদ্ধে এইভাবে গোলন্দাজ বাহিনী ব্যবহারই করা হয়নি। কামানের সে অগ্লসধী শব্দ আর বিধ্বংসী ক্ষমতা লোবির সেনাবাহিনীর হাতিগুলোকে এমনভাবে খেপিয়ে তুলেছিল যে ওরা নিজেদের সৈন্যদেরই পিষে ফেলতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধক্ষেত্রে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। সালটা ছিল ১৫২৬, পানিপথের প্রথম যুদ্ধ। একদিকে এক রাজ্যহীন রাজপুত্রের ভাগ্য, আর অন্যদিকে দিল্লির সালতানেতের ভবিষ্যৎ। ফলাফল অবিশ্বাস্যভাবে দ্রুত আর চূড়ান্ত। বাবরের আধুনিক রণকৌশল আর কামানের আগুনের সামনে লোদির বিশাল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সুলতান ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই নিহত হন, আর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাবর দিল্লির সিংহাসনে বসেন। ভারতে শুরু হয় এক নতুন অধ্যায়, মুঘল সাম্রাজ্যের। কিন্তু বাবরের গল্প তো শুধু তলোয়ার আর কামানের না, এখানে একজন বাবার ভালোবাসার এক অসাধারণ কাহিনীও জড়িয়ে আছে। সাম্রাজ্য জয়ের পর বাবরকে এমন এক যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল যেখানে তার কোনো অস্ত্রই কাজে আসেনি। এবার আমরা রণক্ষেত্রের বিজেতাকে নয়, বরং এক অসহায় পিতাকে দেখব। সাম্রাজ্য তো প্রতিষ্ঠা হল, কিন্তু বাবরের ব্যক্তিগত জীবনে নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। তার সবচেয়ে আদরের ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী হুমায়ুন এক অজানা রোগে একেবারে মৃত্যুশয্যায়। রাজ্যের সেরা কবিরাজ, হেকিম সবাই হার মেনেছেন। ভাবুন তো, একজন সম্রাটের জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? যখন সব আশা শেষ, তখন বাবর এমন একটা পথ বেছে নিলেন যা পরে কিংবদন্তি হয়ে যায়। বলা হয় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি নিয়ে নাও, কিন্তু আমার পুত্রকে ফিরিয়ে দাও। এই বলে তিনি হুমায়ুনের বিছানার চারপাশে ঘুরতে থাকেন, যেন তিনি ছেলের সমস্ত অসুস্থতা নিজের শরীরে শুষে নিচ্ছেন।
আর এরপর যা ঘটেছিল তা ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন, আর ঠিক উল্টো দিকে বাবর অসুস্থ হয়ে পড়েন। এই একটা কথাই হয়তো বুঝিয়ে দেয় যে বিশাল মুঘল সম্রাটের পরিচয়ের আড়ালে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন বাবা। ছেলের জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় ত্যাগ তার কাছে আর কিছুই ছিল না। হুমায়ুন তো জীবন ফিরে পেলেন, কিন্তু বাবরের নিজের আয়ু যেন ফুরিয়ে আসছিল। জীবনের শেষ দিনগুলোতে তার একটাই চিন্তা ছিল যে সাম্রাজ্য তিনি নিজের রক্ত আর ঘাম দিয়ে তৈরি করেছেন তার ভবিষ্যৎ সুরক্ষিত করা। চলুন দেখি তিনি কিভাবে তার উত্তরাধিকার নিশ্চিত করে গিয়েছিলেন। হুমায়ুন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সাথে সাথেই বাবরের শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে। তিনি বুঝতে পারছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই। 1530 সালের 22শে ডিসেম্বর তিনি তার সমস্ত আমির ওমরাহদের ডেকে হুমায়ুনকে পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা দেন। নিজের হাতে গড়া সাম্রাজ্যের ভবিষ্যৎটা নিশ্চিত করে এর মাত্র 4 দিন পর 26শে ডিসেম্বর প্রথম মুঘল সম্রাট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ভাষণে কিন্তু কোনো আফসোস ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। একজন রাজ্যহারা রাজপুত্র হিসেবে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তার শেষে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যেতে পেরেছেন। তার শেষ অনুরোধ ছিল একটাই, তার ছেলেরা যেন এক থাকে এবং সাম্রাজ্যকে একসাথে ধরে রাখে। এই শান্তি নিয়েই তিনি চোখ বুজেছিলেন। তাহলে বাবরকে আমরা ঠিক কিভাবে মনে রাখব? একজন দুর্ধর্ষ যোদ্ধা যিনি এক অসম্ভবকে সম্ভব করে একটা সাম্রাজ্য জয় করেছেন, নাকি একজন স্নেহশীল বাবা যিনি ছেলের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, অথবা একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা যিনি এমন এক রাজবংশের সূচনা করেছিলেন যা ভারতকে বহু শতাব্দী ধরে শাসন করেছে? হয়তো তার আসল পরিচয় এই সবগুলো পরিচয়ের মধ্যেই লুকিয়ে আছে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।